গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস আত্মীয় স্বজন। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। টেলিফোন বুথ থেকে ফোন করল সুরঙ্গমা দীপঙ্করের অফিসে। হ্যালো, আমি সুরঙ্গমা বলছি। আরে কি সৌভাগ্য, কি খবর? আপনার সঙ্গে একটু কথা বলা দরকার। কোত্থেকে বলছেন? একটা টেলিফোন বুথ থেকে। জায়গাটা বলল সুরঙ্গমা। আপনি ওখানে অপেক্ষা করুন, আমি মিনিট 15-র মধ্যে পৌঁছে যাচ্ছি। টেলিফোন রেখে কয়েকটা দোকানের শোকেস দেখে সময় কাটালো সুরঙ্গমা। নিজেকে এখন বেশ মূল্যবান মনে হচ্ছে। অত ব্যস্ত লোক অফিসের সময়ে তার ফোন পেয়ে ছুটে আসছে। ঠিক 15 মিনিটের মাথায় দীপঙ্করের গাড়িটা পৌঁছে গেল। দরজা খুলে দিতে উঠে বসল সুরঙ্গমা। দীপঙ্কর হাসল। আজ আরও সুন্দর দেখাচ্ছে। সুরঙ্গমা সামান্য হাসল। দীপঙ্কর জিজ্ঞাসা করল, কোথায় যাব বলো? বলো শব্দটা চট করে কানে লাগল। একটু আগে টেলিফোনেও দীপঙ্কর তাকে আপনি বলেছে, কিন্তু এখন কথা বলার ভঙ্গি এত আন্তরিক যে উপেক্ষা করল সুরঙ্গমা। আপনার কাজের সময় বিরক্ত করলাম। মোটেই নয়, আমার এখন কাজ করতে একটু ইচ্ছে করছিল না, তুমি আমাকে ফোন করে বাঁচিয়ে দিলে। গাড়িটা চালালো দীপঙ্কর। তারপরে জিজ্ঞাসা করল, লাঞ্চ করেছ? হ্যাঁ, আপনি? না। সে কি, এখন তো অনেক বেলা, কিছু খেয়ে নিন। আমি একা খাবো আর তুমি বসে থাকবে? আহা, আমার তো খাওয়া হয়ে গেছে। তাহলে আমি তোমাকে সামনে বসে একা খেতে পারবো না। অন্তত স্যান্ডউইচ কফি তো নিতে পারো। বেশ, চলুন। থিয়েটার রোডের নামি রেস্টুরেন্টে ঢুকলো ওরা। গাড়িতে বসে যা হয়নি, এখন সেই অস্বস্তিটা হচ্ছে। এই প্রথম গোবিন্দলাল ছাড়া অন্য পুরুষের সঙ্গে সে কোনো রেস্টুরেন্টে ঢুকল। শীততাপ নিয়ন্ত্রিত হলঘরের কোণার টেবিলে ওরা বসল। বেয়ারাকে ডেকে খাবারের অর্ডার দিয়ে দীপঙ্কর জিজ্ঞাসা করল, একটা সিগারেট খেতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। খুব ভালো লাগলো সুরঙ্গমার। কোনো পুরুষ তার অনুমতি নিয়ে সিগারেট খাচ্ছে, এমন অভিজ্ঞতা আগে হয়নি। সিগারেট ধরিয়ে দীপঙ্কর জিজ্ঞাসা করল, এবার বলো কি হয়েছে? আপনি আমাকে একটু সাহায্য করবেন? নিশ্চয়ই। একজন ভালো উকিল চাই, যিনি আমাকে ঘোরাবেন না। জানা আছে? নিশ্চয়ই, আমার এক বন্ধু, খুব নামকরা উকিল। আমি বললে ও সিরিয়াসলি কাজটা করে দেবে। তুমি তাহলে ডিভোর্স নেবে বলেই ঠিক করেছ? হ্যাঁ। বাড়িতে সবাই জানেন? হ্যাঁ, এটা তো লুকিয়ে রাখার ব্যাপার নয়। গোবিন্দ ব্যাপারটা মিটিয়ে নিল না? এখন আর ও প্রশ্ন ওঠে না। কিছু মনে করো না, কি হয়েছিল বলো তো? বলল না। দীপঙ্কর তাকালো। সুরঙ্গমা যে বলতে চাইছে না সেটা বুঝে আর কথা বাড়ালো না। খাওয়া শেষ করে বিল মিটিয়ে ওরা বাইরে এলো। এখন 3টে বাজে। দীপঙ্কর বলল, একটা চান্স নেওয়া যেতে পারে। কিরণ শঙ্কর রায় রোডে ওর চেম্বার। কোর্টে কাজ না থাকলে ও চেম্বারে চলে আসে, সেখানে ঢু মারলে কাজ হলেও হতে পারে। বেশ তো, আপনার যদি অসুবিধে না থাকে। কি আশ্চর্য, তোমার জন্য এটুকু করতে পারবো না? দীপঙ্করের গাড়িতে ডালহৌসিতে আসার সময় সুরঙ্গমার এবার বেশ সহজ লাগলো। প্রাথমিক আড়ষ্ট ভাবটা আর নেই। দীপঙ্কর যে যথেষ্ট ভদ্রলোক সে ব্যাপারে তার আর কোনো সন্দেহ নেই। সে আর চোখে দুবার তাকিয়ে নিল। পথের উপর নজর রেখে দীপঙ্কর গাড়ি চালাচ্ছে। সুশ্রী স্বাস্থ্যবান মানুষটি যে কেন এখনো বিয়ে করেনি
তা ওই জানে। গোবিন্দলালের উচিত ছিল বিয়ে না করা, সারা জীবন খেকুড়ের মতো বেঁচে যে থাকবে তার একা থাকাই উচিত। কিন্তু এসব উচিতগুলো জীবনে সবসময় ঘটে না, এটাই আফসোসের। কাঠের সিঁড়ি বেয়ে ওরা উপরে উঠল। প্রতিটি খুপড়ি এক একজন উকিলের চেম্বার। দীপঙ্করের বন্ধুর পসার বেশি বোঝা গেল, কারণ চেম্বারের বাইরে তিনি অপেক্ষা করার জন্য আরেকটি ঘরের ব্যবস্থা রেখেছেন। বেয়ারাকে জিজ্ঞাসা করে দীপঙ্কর হাসল। যাক, আপনার কপাল ভালো, ও এইমাত্র ফিরেছে। আপনি একটু এখানে বসুন, আমি ওর সঙ্গে আগে কথা বলি। সুরঙ্গমা ঘাড় নাড়তেই সুইং ডোর ঠেলে দীপঙ্কর ভেতরে ঢুকল। সুরঙ্গমা শুনতে পেল, আরে তুই অফিস ফেলে এ পাড়ায়? তোর কাছে এসেছি, একটা কেস নিতে হবে। বস বস, এবারও মহিলা ঘটিত কেস নাকি? আস্তে, বাইরে বসে আছে। এরপর গলার স্বর নিচে নামল। এবারও মহিলা ঘটিত কেস নাকি বলল কেন? হঠাৎ সুরঙ্গমার কৌতূহল হলো। ওরা কি বলছে শোনার জন্য ও দরজার কাছে চলে গেল। তুই শালা ম্যারিড মেয়ে ছাড়া প্রেম করতে পারিস না? সেফ জোন, বিপদে পড়ার ভয় নেই। টাকা পয়সা ভালো আছে? মনে হয়। তুই বলবি অন্তত 8-10 মাস লাগছে ডিভোর্স পেতে। বেশিও লাগতে পারে। ওর তাড়া আছে, বেশি শুনলে কেটে যেতে পারে। খুব সুন্দরী মনে হচ্ছে, নইলে তোর এত উৎসাহ হতো না। দেখ না, তবে ওর সামনে সিরিয়াস হয়ে কথা বলবি। হঠাৎ কি হলো, সুরঙ্গমা হাঁটতে লাগলো। বেয়ারাকে কিছু না বলে তরতর করে নেমে এলো নিচে। সে পেছনে তাকাতেও সাহস পাচ্ছিল না। দ্রুত এই জায়গা থেকে সরে যেতে সে ভিড়ের মধ্যে মিশে হাঁটতে লাগল। জিপেও সামনে পৌঁছে সুরঙ্গমার হুঁশ এলো। এসব জায়গায় কদাচিৎ এসেছে সে। প্রচণ্ড নার্ভাস লাগছিল। এই সময় একটা খালি ট্যাক্সি দেখা মাত্র সে হাত তুলে সেটাকে থামালো। ট্যাক্সিতে উঠে বাড়ির রাস্তা বলে সে ড্রাইভারের দিকে তাকালো। লোকটা বেশ বৃদ্ধ। নিশ্চিত হয়ে সিটে হেলান দিল সে। ভাগ্যিস কথাগুলো কানে গিয়েছিল, নইলে দীপঙ্করকে চিনতেই পারত না সে। তাহলে গোবিন্দলাল ওর সম্পর্কে ঠিকই বলেছে। বিবাহিতা মেয়েদের সঙ্গে প্রেম প্রেম খেলা করে বেড়ায় দীপঙ্কর। বিপদে পড়ার ভয় নেই মানে সেসব মহিলা কোনো প্রতিবাদ কারো কাছে করতে পারে না? চমৎকার। অথচ এই লোকটাকে একটু আগে পর্যন্ত তার কত ভালো লেগেছিল। পুরুষগুলোর স্বভাব কি এই রকমের? মুখ দেখে বোঝা যায় না মতলব কি। তবে গোবিন্দলালের মেয়ে মানুষের দোষ নেই। আজ বলে নয়, কখনোই ছিল না। যার যা ভালো সেটা বলতে আপত্তি কিসের? বাড়ির সামনে ট্যাক্সি থেকে নামতেই পিন্টুদাকে দেখতে পেল সুরঙ্গমা। ঠিক ওদের বাড়ির 2 বাড়ি আগে পিন্টুদারা থাকে। স্কুলের শেষ দিকে তার সঙ্গে ভাব করার খুব চেষ্টা করেছিল পিন্টুদা, মেজদার বন্ধু। বিরক্ত হয়ে একদিন সে বলেছিল, তোমার লজ্জা করে না পিন্টুদা, বন্ধুর বোনের সঙ্গে? ছি ছি, আমি না তোমাকে দাদা বলি? ব্যাস, সেদিন থেকেই একদম বদলে গিয়েছিল লোকটা। কখনো মুখ তুলে তাকাতো না, সামনে আসতো না। পরে পিন্টুদার ওকালতি করা এবং বিয়ের খবর কানে এসেছিল। পিন্টুদার বউ ছিল গোলগাল, সুখী সুখী চেহারা। বাপের বাড়িতে এলে কখনো সখনো দেখা হয়েছে, কিন্তু কথা হয়নি। বিয়ের বছর 3 বাদে পিন্টুদার বউ হঠাৎই মারা গেল। দুপুরে রান্না করেছে, তারপরেই নাকি ডাক্তার যায় ও বাড়িতে। বিকেলে হাসপাতালে নিয়ে যেতে যেতে সব শেষ। বৌদিদের কাছে কাহিনীটা শোনে সুরঙ্গমা। না, ওই মৃত্যু নিয়ে কোনো পুলিশ কেস হয়নি, কিন্তু এত দ্রুত কোনো অসুখ ছাড়াই অল্প বয়সে একটি মেয়ে মারা যেতে পারে,
এ বিস্ময় প্রত্যেকের ছিল। পিন্টুদাকে ওই মৃত্যুর জন্য কেউ দায়ী করেনি। সকালে পিন্টুদা আর তার বউ একসঙ্গে বেরিয়েছিল। তাকে বাড়িতে পৌঁছে দিয়ে পিন্টুদা কোর্টে চলে যায়। ঘটনাটা ঘটার সময় সে বাড়িতে ছিল না। তারপর থেকেই পিন্টুদা নাকি অন্যরকম হয়ে গেছে। কারো সঙ্গে কথা বলে না, বাড়ির লোকজনের সঙ্গে যতটুকু না বললে নয় ততটুকু। আজ সুরঙ্গমার মনে হলো এই লোকটা নিশ্চয়ই দীপঙ্কর নয়, হলে বউ মারা যাওয়ার 1 বছরের মধ্যে বিয়ে করে ফেলত। এই যে একটা মৃত মানুষের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার মধ্যে যে সততা, তার মূল্য কতটুকু সে বিচার না করেও বলা যেতে পারে লোকটা আলাদা। পিন্টুদা দাঁড়িয়েছিল বারান্দায়, বোঝাই যাচ্ছে বেশ অন্যমনস্ক। সুরঙ্গমা যে ট্যাক্সি থেকে নেমে এগিয়ে এসেছে সেটাও লক্ষ্য করেনি। সুরঙ্গমা যখন কথা বলল তখন মুখ ফেরালো, বেশ শান্ত ভদ্র মুখ। কি চিনতে পারছ? ও হ্যাঁ, না পারার তো কোনো কারণ নেই। আজ অফিসে যাওনি? না। মেজদার সঙ্গে দেখা হয়? মাঝে মাঝে হয়, আমরা সবাই তো এখন ব্যস্ত। একদিন এসো না বাড়িতে, গল্প করা যাবে। পিন্টুদা তাকালো। কোন বাড়িতে? এখানেই, আমি এখন এখানেই থাকবো। ও দেখি। সুরঙ্গমা ফিরে গিয়েছিল। যে লোকটাকে সে কোনো এক সময়ে ছিছি বলেছিল তাকে খুঁজে পেল না আজ। না পেয়ে কি তার খারাপ লাগছে? আজ রবিবার। শুদ্ধদেব শুয়েছিল। পাশের জানলাটাকে সে আধা ভেজে রেখেছে। সুরঙ্গমা ওই রকম বলে যাওয়ার পর থেকেই জানলায় গিয়ে দাঁড়ায় না সে। কীরকম অস্বস্তি হয়। হ্যাঁ, ওই নতুন ভাড়াটে মহিলার ক্রিয়াকলাপ তারও নজরে পড়েছে। দেখবে না করেও দেখেছে। তখন মনে হয়েছিল সিনেমা দেখছে। এখন হিন্দি ছবিতে চুমু খাওয়া, জড়িয়ে ধরা, শরীরে শরীর ঘষা খুব স্বাভাবিক ঘটনা। বিনি পয়সায় তেমন ছবি সে দেখছিল এবং ক্রমশ যে সেটা নেশায় পৌঁছে যাচ্ছিল তা টের পায়নি। সুরঙ্গমা এসে বলতেই নিজের কাছে ধরা পড়ে গেল শুদ্ধদেব। একজন মাস্টারমশাই হয়ে এটা সে কি করছে? মেয়েদের সে চিরকাল এড়িয়ে এসেছে। সেই কোন কিশোরকালে চরিত্রহীন উপন্যাসটা পড়েছিল। কিরণময়ী যখন দিবাকরকে চুমু খেয়ে খিলখিল করে হেসে উঠেছিল তখন আচমকা তার শরীর ঘিনঘিন করে ওঠে। মায়ের বয়স একজন মহিলা অমন কাণ্ড করতে পারে? এই ব্যাপারটা নিয়ে যত সে ভেবেছে তত খারাপ লেগেছে। তার জানা চেনা বয়স্কা মহিলারাও ওই কাণ্ড করতে পারে ভেবে শঙ্কিত হয়ে উঠেছিল। শরৎচন্দ্র জীবনের ছবি এঁকেছেন। মানুষের মন ওর মতো কেউ বুঝত না। অতএব উনি ভুল করতে পারেন না। না, সে নিজে কখনো দিবাকর হবে না। মনে মনে অহরহ ভেবে যেতে যেতে কখন তার মধ্যে পরিবর্তন এসে গেল তা সে নিজেই জানে না। শুধু বয়স্কাদের নয়, সমবয়সী এবং কনিষ্ঠাদেরও সে এড়িয়ে যেতে আরম্ভ করল। এবং তখনই তার জীবনে সেই মারাত্মক ঘটনাটা ঘটে গেল। মায়ের সঙ্গে ওরা গিয়েছিল মামার বাড়িতে। রানাঘাটের কাছে একটি গ্রাম, বিশাল বাড়ি, মানুষ কম। ছোট 2 ভাইকে নিয়ে গ্রাম ঘুরে বেড়াতে ভালো লাগলো। ওখানে গিয়ে সেই মেয়েটিকে দেখতে পেয়েছিল। মামিমার দূর সম্পর্কের ভাইজি। বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু স্বামী নাকি জাহাজে চাকরি করে। ডাঙায় ফিরলে শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর শাশুড়ি বেঁচে নেই। মাঝে মাঝে বাপের বাড়ি থেকে পিসির বাড়িতে থাকতে আসে। মেয়েটির নাম শেফালি, মামিমা ডাকত শিউলি বলে। শুদ্ধদেব দেখেই বুঝেছিল তার চেয়ে অন্তত বছর 6 বড় হবে। আর জাহাজে চাকরি করা স্বামীর কথা শুনেই মনে হয়েছিল
কিরণময়ী ওই রকম কোনো জাহাজে চেপে রওনা হয়েছিল। সঙ্গে সঙ্গে তার পক্ষে শেফালিকে কিরণময়ী ভেবে নিতে অসুবিধা হয়নি। সে কথা বলতো না শেফালির সঙ্গে, যদিও শেফালি হাসি মুখে তার সঙ্গে রসিকতা করত। মায়ের কাছে সে সাঁতার জানে না জেনে তাকে সাঁতার শেখাতে মরিয়া হয়ে গিয়েছিল শেফালি। আর কিছুতেই জলে নামবে না শুদ্ধদেব, অথচ কোনো পুরুষ তাকে বললে সে রাজি হয়ে যেত। বাড়ির পেছন দিকে বিশাল গোয়াল ঘর ছিল। মামার গরুর সংখ্যা অনেক। সকালে দুধ দোয়ানোর দৃশ্যটা সে কোনো দিন ভুলবে না। দুপুরের পর আর কেউ ওদিকে যেত না। একেবারে বিকেল বেলায় একবার খাবার দিতে কাজের লোক গোয়ালে যেত। এক দুপুরে বাড়ির সবাই যখন খাওয়া দাওয়ার পর শুয়েছে, তখন শুদ্ধদেব নতুন পাওয়া গুলতি দিয়ে পাখি মারার চেষ্টা করছিল উঠোনে দাঁড়িয়ে। ওই করতে করতে সে পাখির সন্ধানে গোয়ালঘরের পেছনে চলে এলো। সজনে গাছের ডালে একটা ঘুঘু বসেছিল। সেটাকে তাক করে পাথর ছুঁড়তেই ঘুঘুটা উড়ে গেল। গায়ে লাগলো না পাথর, উল্টে হাসির আওয়াজ ভেসে এলো। মুখ ফিরে এসে দেখল শেফালি দাঁড়িয়ে আছে গোয়াল ঘরের দরজায়, আর বিশাল খোলা চুল ফুলে ফেঁপে যেন চালচিত্র হয়ে গেছে। পারলে না তো? শহরের ছেলেরা পারে না। ঠিক পারবো। হুম, ওরা তোমার চেয়ে চালাক। ঘুঘু মারার অন্য কায়দা আছে। কি কায়দা? লুকিয়ে থেকে মারতে হয়। যদি সত্যি মারতে চাও তো এখানে চলে এসো। একটু পরে আরেকটা ঘুঘু এসে গাছে বসবে। সে তোমাকে দেখতে পাবে না। পেছনের জানলা দিয়ে টিপ করো। হেরে যেতে চায়নি শুদ্ধদেব। সে গোয়াল ঘরে ঢুকেছিল। গরুগুলো বাঁধা আছে একপাশে, এদিকে খড়ের পাহাড়। তার ওপাশে চলে গিয়ে শেফালি বলল, এখানে চুপটি করে বসো, ওই জানলা দিয়ে দেখতে পাবে ঘুঘু এলে। ঘরের উপর সে বসে জানলা দিয়ে তাকিয়েছিল। এই, তুমি এই বয়সে হাফ প্যান্ট পরেছ কেন? শুদ্ধদেব নিজের উন্মুক্ত পায়ের দিকে তাকিয়েছিল। এখনো সে বাড়িতে হাফ প্যান্ট পরে। এ নিয়ে কেউ কখনো তাকে প্রশ্ন করেনি। সে জিজ্ঞাসা করেছিল, কেন? চোখ পড়লে গা শিরশির করে। পাশে এসে বসেছিল শেফালি। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে যাচ্ছিল শুদ্ধদেব, কিন্তু শেফালি তার হাত ধরে হ্যাঁচকা টেনে বসিয়ে দিল। কি হলো? আমি বাঘ না ভালুক? তুমি কিরণময়ী। হাত ছাড়াতে চাইছিল সে। কিরণময়ী? সে আবার কে? তোমার সঙ্গে তার বুঝি খুব ঝগড়া? না, মোটেই না। সে হলো শরৎচন্দ্রের চরিত্রহীনের একটা চরিত্র। চরিত্রহীনের চরিত্র? সোনার পাথর বাটি নাকি? তা কি করেছিল সে? অনেক ছোট দেওরকে চুমু খেয়েছিল। সে কি? কিভাবে? চোখ বড় করেছিল শেফালি। জানি না। আমি জানি। এইভাবে। দুহাতে তাকে জড়িয়ে ধরে চুমু খেতে আরম্ভ করেছিল শেফালি, এবং আচমকা শরীরের সমস্ত প্রতিরোধ শক্তি উধাও হয়ে গিয়েছিল শুদ্ধদেবের। শেফালির বুক, শরীরের গন্ধ তাকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলল যে এতদিন যেসব ভাবনা মাথায় জমেছিল তার হদিস খুঁজে পেল না সে। শেফালির অভিজ্ঞতা এর মধ্যেই অনেক, কিন্তু চূড়ান্ত সময়ে শুদ্ধদেব আবিষ্কার করল শৈশব তাকে অধিকার করে আছে। প্রচণ্ড বিরক্তিতে উঠে বসল শেফালি। তার চোখ মুখে ঘেন্নায় স্পষ্ট। হিমহিমে গলায় বলেছিল, তুমি তাহলে পুরুষ হওনি? কখনো হবে না। মরতে যে কেন এসব করতে গেলাম? বলে জামা কাপড় ঠিক করে সে দ্রুত বেরিয়ে গিয়েছিল ঘরের গাদা থেকে। সেই বয়সেই শুদ্ধদেবের মনে হয়েছিল বেঁচে থাকার কোনো মানে হয় না। সে কখনো পুরুষ মানুষ হবে না। সে অক্ষম, নিতান্তই অক্ষম।
চুপচাপ খড়ের গাদায় বসে রইল সারাটা দুপুর। পৃথিবীর কোনো মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা করছিল তার। বিকেলে যখন মামি গরুগুলোকে খাওয়াতে এলেন, তখনও সে খড়ের গাদায় বসে। মামি ওদিকে না যাওয়ায় তাকে দেখতে পাননি। পরে তাকে দেখে মনোরমা জিজ্ঞাসা করেছিলেন, কি হয়েছে, শরীর খারাপ? সে মাথা নেড়ে না বলেছিল। ইচ্ছে হলেও মাকে সে কিছুই বলতে পারেনি। সে জানে শেফালি তার সঙ্গে প্রচণ্ড অন্যায় কাজ করে যাচ্ছিল, কিন্তু সে ঠিক জানে না কাজটা না হওয়ার কারণটাও আরও বড় অন্যায় কিনা। কিন্তু এই কথা কাউকে বলা যাবে না। শেফালির সঙ্গে কথা বলা দূরে থাক, চেষ্টা করত মুখোমুখি না হতে। বাধ্য না হলে ঘরের বাইরে যেত না। ছেলের এই পরিবর্তনে মনোরমা অবাক হয়েছিলেন। জোর করলে শুদ্ধদেব বলতো, আমার কোথাও যেতে ভালো লাগছে না। মামার বাড়ি থেকে ফিরে এসে যেন সে বেঁচে গিয়েছিল। আর তারপর থেকেই মেয়েদের ব্যাপারে সে নিজেকে একদম গুটিয়ে নিয়েছিল। বিয়ে করার প্রশ্নই ওঠে না। বিয়ের পর স্ত্রীর মুখে শেফালির সংলাপগুলো শোনার চেয়ে আত্মহত্যা করা ভালো। সে বিয়ে করবে না সিদ্ধান্তটা নিতে তাই অসুবিধা হয়নি। অথচ কয়েকদিন ধরে জানলা দিয়ে ভাড়াটের বউয়ের আইনি এবং বেআইনি প্রেম দেখতে দেখতে তার মনে কি নেশা ধরেছিল। এত বছর পরে নিজের শরীরে আরেক ধরনের রোমাঞ্চ আবিষ্কার করে সে কি পুলকিত হয়েছিল? মনে হয়েছিল নেহাত একটা দুর্ঘটনা যা কিশোর বয়সে ঘটে গিয়েছিল তাকে সত্যি বলে ভেবে নিয়ে গোটা জীবনটাকে সে নষ্ট করেছে। এই দোটানায় যখন সে রয়েছে, তখনই সুরঙ্গমা এসে তাকে ঝাঁকুনি দিয়ে গেল। এখন জানলা আধা ভেজিয়ে জানলার কাছে না গিয়েও সে নিজের কাছে নিজেকে লুকোতে পারছে না। দাদা! সুরঙ্গমার গলা। শুদ্ধদেব উঠে বসল। ঘরে ঢুকল সুরঙ্গমা। এই সকালবেলায় তুই শুয়ে আছিস কেন? শুদ্ধদেব আঁট চোখে জানলা দেখে নিল। আধা ভেজানোই আছে। জবাব না দিয়ে হাসল। তুই এত কম কথা বলিস, পড়াস কি করে? ওই আর কি। কি ব্যাপার? আমার ডিভোর্স কেসটা কাকে দিয়ে করাবো, উকিল জানা আছে? আমি তো ঠিক। আমতা করল শুদ্ধদেব। কেন, তুই পিন্টুদাকে চিনিস না? পিন্টু? আমাদের পাড়ার পিন্টু? হ্যাঁ, মেয়েটি তার বন্ধু ছিল তো। ও তো মানে ওর স্ত্রী মারা যাওয়ার পর থেকে তেমন কাজকর্ম করে বলে মনে হয় না। বেশিরভাগ দিনই তো বাড়িতে দেখি। ও নিজে না করুক, ভালো উকিলের খবর তো দিতে পারবে। তুই একবার জানা প্লিজ, খুব উপকার হয় তাহলে। ঠিক আছে, যাব। উকিল যখন চেম্বার আছে নিশ্চয়ই। ওর চেম্বার তো বাড়িতেই। তাহলে গিয়ে জিজ্ঞাসা করে আয় কখন আমি যাব। ঠিক আছে। এ কি রে, তুই জানলা বন্ধ করে দিয়েছিস কেন? সুরঙ্গমার গলায় কৌতুক। রোদ আসছিল তাই। ও হ্যাঁ দাদা, তোকে একবার আমার সঙ্গে যেতে হবে। কোথায়? গিয়ে বলবো। আধ ঘন্টা বাদে শুদ্ধদেব ফিরে এলো। মায়ের ঘরে ঢুকে দেখল সুরঙ্গমা মায়ের পাশে বসে তরকারি কাটছে। দাদাকে দেখে সুরঙ্গমা চোখের ইশারায় জিজ্ঞাসা করল। শুদ্ধদেব বলল, ধুর, কিরকম পাল্টে গেছে পিন্টুদা। 3টে কথা বললে একটা জবাব দেয়, তাও হুঁ হা। চেম্বারে বসে আছে কিন্তু কোনো লোক নেই। ওর ওপর কারো বোধহয় আস্থা নেই। মনোরমা বললেন, আহা, অল্প বয়সী বউটা চোখের উপর মারা গেল। সুরঙ্গমা বলল, তাহলে সংসারে থাকা কেন, সন্ন্যাসী হয়ে যাক। বুদ্ধদেব বই পড়তে পড়তে বললেন, ঠিক বলেছিস। মনোরমা বললেন, তা তো বলবেই, ও তো আর 5 জনের মতো নয়। তাকেই অ্যাবনর্মাল বলে। বাড়িতে একটা তাজমহল তৈরি করে
চেয়ে থাকতে বলো। রাবিশ। বুদ্ধদেব আবার বইয়ে চোখ রাখলেন। সুরঙ্গমা জিজ্ঞাসা করল, তুই আমার কথা বলেছিস? হ্যাঁ, বলল বুঝিয়ে বলতে যাতে ওসব না করিস। কাণ্ড দেখো, কেস করলে আমার কাছে টাকা পাবে না বলে ভেবেছে নাকি? তা আমাকে যদি বোঝাতে না পারিস তাহলে কখন যেতে বলেছে? ও 11টা পর্যন্ত চেম্বারে থাকে। সুরঙ্গমা বলল, মা তুমি বাকিটা কেটে নাও, আমি কাপড়টা পাল্টে একটু ঘুরে আসি, বুঝলে? সুরঙ্গমা উঠে গেল। পিন্টুদের বসার ঘরটায় কি চেম্বার? ঘরে ঢুকে দেওয়ালে প্রচুর আইনের বই দেখতে পেল সে। পিন্টু চেয়ারে বসে কিছু একটা মন দিয়ে পড়ছিল। সে যে ঘরে ঢুকেছে তা দেখেনি। সুরঙ্গমা বলল, আমি এসেছি। তড়িঘড়ি বইটা বন্ধ করে সোজা হলো পিন্টু। ও, দাদা নিশ্চয়ই আমার কথা বলেছে। হ্যাঁ, একটু আগে এসেছিলেন। আমাকে এখন কি করতে হবে? আমি বলি কি, আরেকবার চেষ্টা করো। বিয়ে ভেঙে দিলে তো সবই চুকে গেল, যদি একটু অ্যাডজাস্ট করলে। কথা থামিয়ে দিয়ে সুরঙ্গমা বলল, তোমার যা দক্ষিণা তা তুমি ঠিকই পাবে। ও, বসো তাহলে। আমি টাকার কথা ভেবে অবশ্য কথাটা বলিনি। বসো। সুরঙ্গমা বসল। পিন্টুদা বলল, আজকাল সবাই টাকাকেই সমস্যার সমাধান বলে মনে করে, কিন্তু আমি একটু পুরনো ধরনের মানুষ তো। যাকগে, তোমার স্বামীর নাম ঠিকানা এবং কি করেন তাই এই কাগজে লিখে দাও। সুরঙ্গমা কাগজটা নিয়ে লিখে দিল। পিন্টুদা সেটা পড়ার পর বলল, তোমাদের ছেলে মেয়ে আছে? না, তাহলে তো আরও মরতাম। ও, এই গোবিন্দলাল বাবুর বিরুদ্ধে তোমার যে অভিযোগগুলো আছে তা কোর্টে প্রমাণ করতে পারবে? সব কিছু কি প্রমাণ করা যায়? বেডরুমে যা ঘটছে তার সাক্ষী কোথায় পাব? তবু কোনো চিঠিপত্র অথবা ওরকম কিছু? ওরকম কিছু মানে? তোমার বাবাকে কোনো দাবি জানিয়ে চিঠি দিয়েছে, তোমার ওপর এমন অত্যাচার করেছে যে তোমাকে হাসপাতালে যেতে হয়েছিল, সেই হাসপাতালের ডকুমেন্ট, এইসব? না, তেমন কিছু ঘটেনি। ওর আর আমার নামে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল ব্যাংকে, সেখানেও কোনো ইনস্ট্রাকশন দেয়নি। আমি টাকা তুলেছি। বাহ, আমি বুঝতে পারছি না, তুমি কেস ফাইল করলে গোবিন্দলাল বাবু কি কন্টেস্ট করবেন না? তাহলে অবশ্য অসুবিধে নেই। করলেও করতে পারে। করলে তো প্রমাণ করতে হবে আমাদের যে তিনি মানুষটা খারাপ। কি কি গ্রাউন্ডে ডিভোর্স সহজেই পাওয়া যায়? ওর যদি মারাত্মক সংক্রামক অসুখ থাকে, উনি যদি উন্মাদ হন, অথবা ওর যদি বাবা হবার ক্ষমতা না থাকে, তাহলে ওটা সহজ হয়। বাহ, তাহলে চুকে গেল। ওই শেষটা ওর ক্ষেত্রে প্রযোজ্য। তাই? আমি বলছি আর তোমার বিশ্বাস হচ্ছে না? হচ্ছে, তবে একজন ডাক্তারের সার্টিফিকেট চাই যে। ও তো কোনো ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যায়নি। আমি বললে হবে না? গোবিন্দবাবু কন্টেস্ট করলে হবে না। তাহলে তুমি কি জন্য আছো? আমার উপর শারীরিক অত্যাচার সে করেনি বটে, কিন্তু প্রচণ্ড মানসিক অত্যাচার করেছে। আমার কোনো কনজুগাল লাইফ নেই, সব দিক দিয়ে আমি বঞ্চিত। তাই ওই বিয়ের বন্ধন থেকে রেহাই চাই। পিন্টুদা, তোমরা উকিলরা অনেক মারপ্যাঁচ জানো, একটা পথ বের করো প্লিজ। পিন্টুদা চুপ করেছিল। সুরঙ্গমার মনে হলো না সে ব্যাপারটা নিয়ে একটু ভাবছে। সুরঙ্গমা বলল, পিন্টুদা। পিন্টুদা তাকালো, মুখে কিছু বলল না। আমার উপর তোমার খুব রাগ আছে না? রাগ? কেন বলো তো? তোমার কি কিছুই মনে নেই? সুরঙ্গমা হঠাৎ অসহায় বোধ করল। সেই যে আমি যখন ছোট ছিলাম তখন একটা ছেলে মানুষই করেছিলাম, তোমাকে ছি ছি বলেছিলাম। আসলে তখন কিছুই বুঝতে শিখিনি তো। না না, সেটা তুমি ঠিক করেছিলে।
প্রত্যেক মানুষের জীবনে একটা ধাক্কা দরকার হয়। যাকগে, আমি একটু ভেবে দেখি, বাসুদেবকে আমি জানিয়ে দেব। এর মধ্যে মেজদাকে টানছো কেন? মেজদা তো ডিভোর্স করছে না। ও, তুমি যদি দিন কয়েক বাদে আমাকে একটা ফোন করো। ফোন করতে হবে কেন? একই গলিতে থাকি, ছোটবেলা থেকে জানাশোনা, নিজে চলে আসব। তোমার দুর্ঘটনার খবর আমি শুনেছি, খুব খারাপ লেগেছে। মা তোমার স্ত্রীর খুব প্রশংসা করছিল। এখন এ বাড়িতে আর কে কে আছে? আমার মা। ও, মাসিমার সঙ্গে একবার দেখা করতে পারি? আজ থাক। তুমি খুব বদলে গিয়েছো পিন্টুদা। এতক্ষণে পিন্টুদাকে একটু হাসতে দেখল সুরঙ্গমা। তুমি তো আগে আমাকে ভালো করে দেখতেই না, বদলে যাওয়াটা বুঝলে কি করে? ও, তা হবে, কিন্তু আমার কেসটা করে দিতেই হবে, যত তাড়াতাড়ি পারো। আইনের কোনো ফাঁক থাকলে অথবা অন্য কোনো উপায়ে। এত ব্যস্ত কেন তুমি? আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, কত দিতে হবে আজ? এখন কিছু দিতে হবে না। সে কি, তোমার সময় নষ্ট করলাম। তাছাড়া তুমি আমার কেস নিয়েছো, তোমাকে অ্যাডভান্স করব না? ব্যাগ খুলল সুরঙ্গমা। আমি এখনও কেস নেইনি, তোমাকে যোগাযোগ করতে বলেছি। কেস করলে নিশ্চয়ই টাকা নেব। পিন্টুদা মুখ নামালো, ব্যাগ বন্ধ করে ফিরে গেল সুরঙ্গমা। তার মনে হলো এমন নির্লিপ্ত লোক বলেই চেম্বারে আর কোনো ক্লায়েন্ট নেই। একে দিয়ে চলবে? মুখে যায় বলুক, সুরমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল। সে কিছুতেই ভেবে পাচ্ছিল না মা বাবা কি করে সুরঙ্গমার ডিভোর্স সাপোর্ট করছে। দেখতে দেখতে তো সুরঙ্গমার 40 পেরিয়ে গিয়েছে। এই সময় কি আর শরীরের চাহিদা তেমন থাকে? গোবিন্দলাল যদি অক্ষম হয় তবে সেটা নিয়ে এত মাথা ঘামাবার কি আছে? সুরমা দেবব্রতকে বলেছিল গোবিন্দলালের সঙ্গে কথা বলতে। গোবিন্দলাল যেন কিছুতেই সুরঙ্গমার প্রস্তাবে রাজি না হয়। দেবব্রত প্রথমে আপত্তি করেছিল, এ যেন ঘরের লোককে কিছু না বলে বাইরের লোককে ধমক দেওয়া। তবু তাকে স্ত্রীর কথা মেনে নিতে হয়েছিল। টেলিফোনে গোবিন্দলালকে বলেছিল অফিসে আসতে, কথা আছে। রিটায়ারমেন্টের আর দেরি নেই। এখন 10টার আগেই অফিসে চলে আসে দেবব্রত। একটা ফাইল খোলা মানে অবসর জীবনে আরও নিশ্চিন্ত হওয়া। আজকের প্রথম ফাইলটাই ছিল একটা ফার্মের, যাদের অ্যাকাউন্টসে কোনো খুঁত বের করতে পারেনি সে। প্রতিটি ট্রানজ্যাকশন চেকে হয়েছে এবং তার সব প্রমাণ রিটার্নের সঙ্গে রয়েছে। এরকম একটা কেস হাত থেকে বের হয়ে যাবে ভেবে খারাপ লেগেছিল দেবব্রতর। পার্টির উকিলকে ডেকে কয়েকটা খরচ নিয়ে প্রশ্ন তুলল। যেহেতু ওদের অর্ডারটা পাওয়া জরুরি ছিল, তাই দেবব্রতর দাবি মেনে নিয়েছিল। আজ চেয়ারে বসে ফাইলটা খুলতেই পার্টির লোক এসে খাম দিয়ে গেল। ওই খামে 10,000 আছে। খাম খুলে 100 টাকার পিন করা বান্ডিল দেখে নিয়ে ড্রয়ারে রেখে সে বলল, বিকেলে সে অর্ডার নিয়ে যাবেন। লোকটা কৃতার্থ হল। 11টা নাগাদ গোবিন্দলাল এলো। তাকে বসতে বলে দেবব্রত বলল, কি হে ছোটবাবু, স্ত্রীর উপর তোমার কন্ট্রোল নেই কেন? কি হয়েছে? এটা যখন জানেন তখন বাকিটাও জানা উচিত। জেনেছি, আসলে তোমার দিদি বললেন কথা বলতে, তাই বলছি। তিনি চান সুরঙ্গমাকে তুমি ডিভোর্স যেন কিছুতেই না দাও। তাতে তার লাভ? তার আবার লাভ কিসের? এটা একটা সামাজিক অসম্মানের ব্যাপার। আমরা যতদিন বেঁচে থাকবো মাথা উঁচু করে থাকবো। নিজেদের মধ্যে গোলমাল থাকতেই পারে, কিন্তু সেটা বাইরের লোক জানবে কেন? আন্ডারস্ট্যান্ড? দিদিকে বলবেন ওই প্রশ্নগুলো তার বোনকে জিজ্ঞাসা করতে। সুরমা তো তার বোনকে সাপোর্ট করছে না। শ্বশুর শাশুড়ি তো ছোট মেয়ের স্নেহে একদম অন্ধ। ওদের কথা ছেড়ে দাও। আমাদের শালাবাবুরা খুশি নয়। কি খাবে, চা না ঠান্ডা? কিছু না। এজন্যই আমাকে ডেকেছিলেন? গোবিন্দলাল উঠে দাঁড়ালো। হ্যাঁ ভাই,
তোমাদের সমস্যা তো আমাদেরও। আচ্ছা, একটা কথা বলো তো, এর মধ্যে কোনো থার্ড পার্টি আছে কি না? তোমার জীবনে অথবা সুরঙ্গমার জীবনে? দেবব্রত নিচু গলায় প্রশ্ন করতেই দরজায় দুজন লোককে দেখা গেল। দেবব্রত গলা তুলল। এখন নয়, আমি এখন ব্যস্ত। বেড়াকে স্লিপ দিন। সরি, আমরা অপেক্ষা করতে পারছি না। দুজনের পেছনে আরও কয়েকজন ঘরে ঢুকল। দেবব্রত দেখল এদের মধ্যে তার উপরতলার অফিসারও আছে। টাকমাথা একজন বলল, আমরা সিবিআই থেকে আসছি, আপনি একটু উঠে দাঁড়ান। লোকগুলো শার্ট প্যান্টের পকেট সার্চ করতে আরম্ভ করল। শেষ পর্যন্ত ড্রয়ার, আর ড্রয়ারের ওপরেই মোটা খামটা। ওটা তুলুন প্লিজ। দেবব্রত তুলল। আধ ঘন্টা বাদে রাস্তায় দাঁড়িয়ে প্রচণ্ড অসহায় বোধ করছিল গোবিন্দলাল। ঘুষ নেবার অভিযোগে হাতে নাতে ধরেছে দেবব্রতকে। দেবব্রত প্রথমে অস্বীকার করেছিল। তার টেবিলে কেউ ওই প্যাকেট আগে থেকে রেখে গেছে, যা সে জানে না। নোটের নাম্বারগুলো আগেই অফিসারদের কাছে ছিল, মিলিয়ে নেওয়া হলো। তারপর এক গ্লাস সাদা জলে দেবব্রতর আঙুল ডোবানো হতেই জল রঙিন হয়ে গেল। টাকার গায়ে যা মাখিয়ে রাখা হয়েছিল তা লেগে গেছে দেবব্রতর হাতে। দেবব্রতকে যে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, এই খবরটা দিদিকে দেওয়া দরকার, কিন্তু সে কি করে দেবে? গোবিন্দলাল চলে এলো বাসুদেবের ব্যাংকে। তার কেবলই মনে হচ্ছিল দেবব্রতর কথা। যে সামাজিক অসম্মানের কথা দেবব্রত তাকে বলেছিল, তা নিজের বেলায় কি করে মোকাবিলা করবে? ভাইরা ভাই ঘুষ নেয়, না নিলে অত সম্পত্তির মালিক হওয়া যায় না। ওরকম ধুমধাম করে মেয়ের বিয়ে দেওয়া অসম্ভব। এ কথা বললে সুরঙ্গমা খেপে যেত, বলতো, তোমার নজর ছোট, তাই সবাইকে খারাপ ভাবছ। ব্যাংকে গিয়ে বাসুদেবকে আড়ালে ডেকে এনে ঘটনাটা বলল গোবিন্দলাল। শুনে চমকে উঠল বাসুদেব। সে কি? হ্যাঁ, এখন দিদিকে খবর দেওয়া দরকার। হ্যাঁ, কিন্তু দাঁড়াও, সুদেবকে একটা ফোন করি। সুদেবকে টেলিফোনে ধরে ঘটনাটা জানালো বাসুদেব। সুদেব বলল, এতে ঘাবড়ে যাওয়ার কি আছে? বোফোর্স হাওলা থেকে শুরু করে উপরতলার প্রতিটি স্টেপেই তো ঘুষের লীলা খেলা। ধরা পড়লে প্রেস্টিজ বাড়ে, বই কমে না। দিদিকে ফোন করে বলো ওদের উকিলের সঙ্গে কনসাল্ট করতে। 2 নম্বরই যারা করে তারা উকিল ঠিক করে রাখে। বাসুদেব এরকম নির্লিপ্ত সংলাপে হতভম্ব হয়ে গেল। সে বলল, তাহলে তুই টেলিফোন কর, আমি ভাবছি মা বাবার কথা। কেন? এই বয়সে খুব ধাক্কা খাবেন, যদি জেল টেল হয়ে যায় হাতে নাতে তো। ধুর, ঘুষ নিয়ে ভারতবর্ষে কজনের জেল হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আমি জানিয়ে দিচ্ছি। ও হ্যাঁ সেজিদা, তুমি ফোন করে ভালো করেছ। অফিস থেকে খুব প্রেশার দিচ্ছে, আমাকে ক্যামাক স্ট্রিটের ফ্ল্যাটে উঠে যেতেই হবে। তবে শনি রবিবার বাড়িতে থাকবো, সপ্তাহে 5টা দিন মাত্র। ওকে। ফোন নামিয়ে রাখল সুদেব। গোবিন্দলাল পাশে দাঁড়িয়েছিল। বাসুদেবের মুখ দেখে জিজ্ঞাসা করল, কি হলো? বাসুদেব বলল, সুদেব বাড়ি ছাড়ছে, অফিসের ফ্ল্যাটে যাবে বলল। ও, যাবে যাক, কিন্তু বলার ধরনটা খারাপ লাগলো। তাছাড়া সুরঙ্গমা ডিভোর্স করতে যাচ্ছে, দেবব্রত জেলে যাচ্ছে, এটা কি বাড়ি ছেড়ে যাওয়ার সময় হলো? আচ্ছা, তুমি কি সুরঙ্গমার কাছে একটু নরম হতে পারো না? বাসুদেব ওর হাত ধরল। ও যদি মানিয়ে চলে, বাড়ি ফিরে আবার ঝামেলা না বাঁধায়, তাহলে আমি তুলোর মতো নরম হতে পারি মেজদা। কিন্তু আমার মনে হয় আপনার উচিত একবার দিদির বাড়িতে যাওয়া, উনি তো একা থাকেন। গোবিন্দলাল বলল, তাহলে তুমিও চলো, এসব ব্যাপারে আমি কীরকম নার্ভাস হয়ে পড়ি। ব্যাংক থেকে ছাড়া পেতে একটু দেরি হয়ে গেল। ওরা যখন সুরমার বাড়িতে পৌঁছল তখন সেখানে শোকের পরিবেশ। হঠাৎ কেউ মারা গেলে
আত্মীয়দের মুখের অবস্থা যেরকম হয় সেই মুখ নিয়ে বসে আছে দেবব্রতর জামাই। সুরমা কেঁদে চলেছে, তাকে জড়িয়ে ধরে বসে আছে তার মেয়ে। বাসুদেব আর গোবিন্দলাল শোক শোক মুখ করে বসল। সুরমা বলল, আমি কি করব এখন? তার গলায় সত্যিকারের কান্না ছিল। বাসুদেব বলল, কোনো উকিল ঠিক করা আছে? উকিল? উকিল ঠিক করা থাকবে কেন? সুরমা চিৎকার করে উঠল। ফাঁপড়ে পড়ল বাসুদেব। সুদেবের বলা কথা তার মাথায় ছিল বলে সে অঝরে বলে ফেলেছে। গোবিন্দলাল পরিস্থিতি সামলালো। না, উনি ঠিক বোঝাতে পারলেন না। এখন একজন ভালো উকিল দরকার, যিনি ওকে জামিনে ছাড়িয়ে আনবেন। সেরকম কাউকে কি জানা আছে? সুরমা এবার জামাইয়ের দিকে তাকালো। তোমার কাকাই তো উকিল, ওকে তুমি বলো এখনই। ছেলেটি মাথা নাড়ল। এ অনুরোধ আমাকে করবেন না। বাসুদেব অবাক হলো। কি বলছো তুমি? তোমার শ্বশুরমশাই এখন বিপদে পড়েছেন আর তুমি তাকে সাহায্য করবে না? বিপদে তিনি পড়েননি, বিপদ ডেকে এনেছেন। সুরমা কান্না ভুলে গেল। তার মানে? সরকারি চাকরি করে তার সুবিধে নিয়ে তিনি পার্টির কাছ থেকে দুহাতে টাকা আদায় করেছেন। ঘুষ কেউ ভালোবেসে দেয় না, বাধ্য হয়ে দেয়। আমার কাকা তো জানতেই পারবেন লোকটি ঘুষ নিত এবং তাকে বাঁচাতে হবে। আমার পক্ষে ওকে এই কেস নিতে বলা সম্ভব নয়। ছেলেটি গম্ভীর মুখে বলল। সুরমা ডুকরে উঠল। খুকি, ও কি বলছে রে? আমি কি বলবো বলো? বাপি যখন ঘুষ নিত তখন তুমি নিষেধ করনি কেন? এসব করলে একদিন না একদিন ধরা পড়তেই হবে তা জানতে না? চুপ কর। ও যদি ওভাবে টাকা না নিত তাহলে তোমার বিয়ে ওরকম সাজিয়ে গুজিয়ে দিতে পারতাম? তুমি জানতে না কিভাবে টাকা আসছে? তখন দামি দামি জিনিস নিলে কি করে দুহাতে? লজ্জা লাগলো না? না, আমি তখন জানতাম না, এত সব কথা বুঝতাম না। বিয়ের পর ও সব পরিষ্কার করে দেয়, কিন্তু বাপিকে বলতে সংকোচ হতো বলে আমি বলিনি। যাকগে, তোমরা অন্য উকিল দেখো, মেয়ে বলল। গোবিন্দলাল বলল, দাদা আমার সঙ্গে চলুন। আমার কেস যিনি দেখাশোনা করেন তাকেই খুলে বলি, বলাটা যদিও অস্বস্তিকর। সুরমা উঠে এলো। তাই যাও, যত টাকা লাগে লাগুক, ওকে ছাড়িয়ে নিয়ে এসো। একবার বাইরে বেরিয়ে এলে আর কাউকে চিন্তা করতে হবে না। কি কপাল, যার জন্য চুরি করলো সেই বলছে চোর। এত লক্ষ লক্ষ টাকা নিয়ে আমি কি করব যদি সে জেলে থাকলো? ঠিক সেই সময় দুটো গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। সিবিআইয়ের লোকজন দেবব্রতর স্টেটমেন্ট পেয়ে তাকে নিয়ে এসেছে বাড়ি সার্চ করতে। ব্যাংকের লকার ইতিমধ্যে সিজ করে দিয়েছে তারা। স্বামীকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠল সুরমা। দেবব্রতর মাথা বুকের ওপর নুয়ে পড়েছে। ওরা কাউকে বাড়ির বাইরে যেতে দিল না সার্চ শেষ না হওয়া পর্যন্ত। 3,32,000 টাকা ক্যাশ, প্রচুর সার্টিফিকেট আর গহনা নিয়ে ওরা ফিরে গেল লিস্টে সই করিয়ে। সুরমা বিছানায় লুটিয়ে পড়ল, তার জ্ঞান চলে গেছে। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস আত্মীয় স্বজনের 5ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।